শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুধাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, স্বাধীনতার মাসের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং কথাশিল্পী মাসুদা ভাট্টির সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতে জানিয়ে দিচ্ছি নাট্যোৎসবের সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে দুই বাংলার 9টি নাটক নিয়ে 9 দিনব্যাপী প্রাঙ্গণে মোড় দুই বাংলার নাট্যমেলা 2017। নাট্যোৎসব চলবে 18 মার্চ পর্যন্ত। এবার চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত হচ্ছে লন্ডন 1971 আনসাং হিরোজ অব দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে 31 মার্চ পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী হাদি উদ্দিনের একক আলোকচিত্র প্রদর্শনী হিয়ার ফর নাও। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 22 মার্চ পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ শিরোনামে চিত্রকলা প্রদর্শনী। বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 17 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান। শুধু গান গেয়ে পরিচয় চলার পথে ক্ষণিক দেখা শুধু অভিনয়। রাত 8:20 থাকছে এজাজ মুন্নার রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। আগের মতো সাহসী পাই না। তাহলে রাখি, হাসপাতাল পেলে কি হবে বলো? কথা বলি, তোমার কথা শুনতে তোমার ভালো লাগে। 48 ঘন্টা কথা বলার রেকর্ড তো আমরাই করেছি না? কি করে রাত হলো, ভোর হলো, কথা চলতেই থাকলো। মাঝে একটু ঘুম, তাও এর মধ্যে আবার হ্যাঁ চলছেই। সেই সময়গুলো ভালোই ছিল না? আমি এখন রাখছি। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় রান্না প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2017। আজকে যেটা আপনারা বানাবেন আবহমান কাল ধরে চলে আসা বাংলার পিঠা। রাত 9:40 থাকছে আবু রায়হান জুয়েলের পরিচালনায় ধারাবাহিক নাটক বিউটি বোর্ড। শোনো, এখানকার মানুষ কিন্তু হেয়ার ট্রিটমেন্ট সম্পর্কে একেবারেই জানে না, তো বুঝাই শোনাই করতে হবে। তুমি এমন বলো তো কেমনি শিখাইছিলাম তোমারে? রাত 11:30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি লেখক ও সাংবাদিক মাসুদা ভাট্টি। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। কেমন আছেন? খুব ভালো। ফেব্রুয়ারি মাত্র শেষ হলো, ভাষার মাস এবং একই সাথে আমাদের প্রাণের মেলার একটি মাস শেষ হয়ে গেল। যেহেতু আপনি লেখালেখি করছেন, নিশ্চয় যাওয়া হয়েছে। বইমেলায় গিয়েছি, পাঠকদের দাবি আছে, সবচেয়ে বড় দাবি প্রকাশকদের। কারণ বইমেলায় গেলে মানে বই বিক্রি হয়, পাঠক আসে, কথা বলতে পারে। আর সবচেয়ে বড় কথা, বইমেলা এ কারণেই প্রাণের মেলা বলা হয় যে এখানে সবাই প্রাণের টানে ছুটে যায়।
যারা বই কিনতে আসুন বা বই সাইন করতে যান, লেখক এবং পাঠক প্রত্যেকেরই প্রাণের মেলা। প্রকাশকদের ব্যবসায়িক একটা উদ্দেশ্য হয়তো থাকে বা আছেও, থাকা উচিত, লেখক পাঠকের ততটা নয় হয়। আচ্ছা, যেহেতু আপনার বই বের হয়েছে এবার 4টা, আমি একটু শুনবো বইগুলোর সম্পর্কে। 4টে বই আসলে, দুটো বই হচ্ছে আমি যে প্রতি সপ্তাহে যে কলামগুলো লিখি, প্রতি সপ্তাহে বা বিভিন্ন পত্রপত্রিকায় বাংলাদেশের বাইরে, সেগুলোর একটি কম্পাইলেশন হচ্ছে দুটো বই। মূলত রাজনৈতিক বিশ্লেষণ যদি বলেন, আমার সাংবাদিকতা অভিজ্ঞতা অথবা আমার জীবনকে দেখা, রাজনীতিকে দেখা, দেশকে দেখা, উন্নয়নকে দেখা, এটিকে বা গণতন্ত্রকে দেখা, এটি হচ্ছে দুটো বই। আর একটি হচ্ছে গল্প সংকলন, সেটি হচ্ছে 12টি গল্প আছে সেখানে, ছোট গল্প। মূলত আমি নিজেকে, যখন আমাকে কেউ জিজ্ঞেস করে আপনি কি লিখে আনন্দ পান, আমি তখন বলি আমি ছোট গল্প লিখে আনন্দ পাই। এটি বোধহয় আমার কত 9 নাম্বার না 10 নাম্বার ছোট গল্পের বই। আর হচ্ছে আরেকটি হচ্ছে খুবই, মানে বলতে লজ্জা লাগছে, আমি কবি নই, কিন্তু একটি কবিতার বই বেরিয়েছে, সেটি হচ্ছে মাওলা ব্রাদার্স থেকে। মাওলা ব্রাদার্স, সারাক্ষণ মাওলা ব্রাদার্সের মাহমুদ সাহেব আছেন, তিনি মনে করেন যে আমার কবিতা নাকি খুব ভালো হয়, তার খুব পছন্দ আমার কবিতা। তো তিনি ইনসিস্ট করলেন এবং তার প্ররোচনায় বলতে পারেন আমার কবিতার বই আবারও বেরোলো। এবং 3টে কবিতার বই আসলে মাওলা থেকে বেরিয়েছে। আচ্ছা, তো এবার যে কবিতার বইটি বের হয়েছে সেটা আসলে বিষয়বস্তুগুলো কি ধরনের? সব ধরনের কবিতা কি আছে আমার এখানে? কবিতা আসলে কোনো বিষয়বস্তু কি সেই অর্থে আমি বলতে পারবো। আমার কবিতাতে আবার বলি, আমি আসলে কবি নই। কবি যারা তারা নমস্য। কবি হওয়াটা খুব সোজা কথা নয়। কবির একটি, আমার কাছে মনে হয় কবি একটি জীবন আদর্শ, যাতে তার নিজের জীবনে প্র্যাকটিস করতে হয়। সেটি আমার পক্ষে হয়তো সম্ভব নয়, কারণ এই যে আবার এটা হয়তো বলতে পারেন যে ছন্ন ছাড়া যে জীবন যাপন করি, সে তো কবিরই মতোই। আমার ধারণা এই ছন্ন ছাড়া জীবনের অ্যাকাউন্ট হচ্ছে এই কবিতাগুলো। নানা ধরনের অভিজ্ঞতা, নানা সময়ের মুড সুইং এর কথাই হচ্ছে এই কবিতাগুলোতে এসছে। আচ্ছা, তো আপনার তো পরিচয় আছে সাংবাদিক হিসেবে, আবার লেখক হিসেবে। আপনার নিজের কাছে কোন পরিচয়টা মানুষকে দিতে বেশি পছন্দ করেন? মানুষ হিসেবে পরিচয় দিতে চাই সবার আগে, কারণ আমাদের তো মানুষ হিসেবে মানতেই চায় না। প্রথমে নারী হিসেবে খারিজ করে দেয়, তারপরে খারিজ করে দেয় হচ্ছে কোন একটা রাজনৈতিক ইয়েতে ফেলে খারিজ করে দেয়, এরকম খারিজ করে দেয়। ও তারপরে বলে প্রবাসী লেখক। হ্যাঁ, এরকম খাটো করতে করতে কোনো এক সময় দেখা যায় আমার কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু সবার আগে মানুষ হিসেবে পরিচয় দিতে চাই। কিন্তু সাংবাদিকরা কিন্তু লেখক। সাংবাদিকতা তো একটা লেখার জায়গা, বা ধরুন টিভিতে যারা সাংবাদিকতা করেন তাদের তো লিখতে হয় আগে, তারপরে কথা বলতে হয়। সুতরাং আমি লেখক বললে সবই বোঝায়। হ্যাঁ, আপনি যদি জিজ্ঞেস করেন কি লিখে আনন্দ পান, আবারও বলছি ছোট গল্প লিখে আমি সত্যিই খুব আনন্দ পাই। আমার কাছে মনে হয় যে একটি ছোট গল্প খুব মোমেন্টারিলি তৈরি হয় না। একটি ছোট গল্প অনেকক্ষণ ধরে ভেতরে শেপ নিয়ে তারপরে বেরিয়ে আসে। সুতরাং এই যে একটা জার্নি, মানে রাইটিং এর ছোট গল্প বা শর্ট স্টোরি, আপনার বা যে লেখকের কাছে খুব আরাধ্য, মানে এই সময় সে একদম বুঁদ হয়ে থাকে কি করে সে এক চরিত্র নির্মাণ করছে, সেই চরিত্রটা বেশি হয়ে গেল কিনা, উপন্যাসের মতো ব্যাপ্তি পেল কিনা, তাকে তো সেটা করা যাবে না। তাকে ছোট গল্পের চরিত্র, ছোট তার দুঃখ কথা, তার মানে ছোট ভালোবাসা, ছোট গল্পের যে সংজ্ঞাগুলো সেগুলো মেইনটেইন করতে হয়। কিন্তু এটা আপন ইচ্ছা বোধহয় হয়ে যায় ভেতর থেকে। লিখতে মানে লেখক বললেই বোধহয় খুশি হই, ভালো লাগে লেখক বললে। আচ্ছা, লিখতে যেমন আপনার গল্প ভালো লাগে, ছোট গল্প ভালো লাগে, পড়তে কি ধরনের বই ভালো লাগে? দ্য লাঞ্চিয়ান পড়েছেন নিশ্চয়ই। লাঞ্চিয়ান একটা ভোরাসিয়াস ইটার বলে মানে ভদ্রমহিলাকে বর্ণনা করেন লেখক। সেটি হচ্ছে, আমি খুব ভোরাসিয়াস পাঠক, এই কারণে আমি ঠোঙা পড়ি। মানে আগে যখন ডালের ঠোঙা আসতো বা মানে ঠোঙা দিয়ে, মানে কাগজ দিয়ে, পুরনো কাগজ দিয়ে ঠোঙা বানানো হতো, সেই ঠোঙা পড়তে আমার ভালো লাগে। আমি সবকিছুই পড়তে পছন্দ করি। আচ্ছা, এখন এই মুহূর্তে যেমন পড়ছি ঝুম্পা লাহিড়ীর কালেকশন অফ শর্ট স্টোরিজ, দুর্দান্ত বর্ণনা, খুবই সুন্দর, খুবই চমৎকার। তারপরে ধরুন মানে খুবই মজার একটা বই পড়ছি তারিক আলীর। উনি অটোমান সাম্রাজ্যের সময়কার একটি ঘটনা নিয়ে, একটি ফ্যামিলিকে নিয়ে একটা উপন্যাস লিখেছেন, দ্য স্টোন ফেস।
দুর্দান্ত উপন্যাস, মানে প্রতিটা পদে পদে মানে উপন্যাস। আরেকটি মানে একই সঙ্গে অনেকগুলো বই পড়া যেহেতু মানে অভ্যস্ত আমি, সেহেতু আরেকটি বই পড়ছি, সেটা হচ্ছে গ্রানাডা উপলক্ষে। গ্রানাডাতে যখন মুসলিম আক্রমণ হচ্ছে বা মুসলমান যখন গ্রানাডায় যাচ্ছে, কি করে স্পেনের সাথে তারা ওখানকার সংস্কৃতিকে মানে নিজেদের মধ্যে ধারণ করছে এবং তারাও অনেকটা ইউরোপিয়ান হয়ে যাচ্ছে। দুর্দান্ত বর্ণনা। তরুণ লেখকদের বইও কি পড়া হয়? অবশ্যই। আচ্ছা, অবশ্যই তো না পড়লে তাদের জানবো কি করে যে তাদের কে কি যেহেতু লিখছে। তরুণ লেখকদের বই পড়া হয় বলছেন, তো কেমন লিখছে আসলে বর্তমান সময়ের তরুণ লেখকরা? দেখুন, বর্তমান সময়ের মানে লেখক তরুণ আর বয়স্ক হয় না। লেখক লেখকের ক্ষেত্রে ধরুন আমাকে আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন? আমাকে কি বয়স্ক ক্যাটাগরিতে ফেলবেন বা মানে মধ্যবয়স্ক ক্যাটাগরিতে ফেলবেন? কোনো ক্যাটাগরিতে ফেলা যায় না। তরুণ লেখক বলতে হয়তো যারা শুরু করেছেন তাদের কথা আপনি বোঝাতে সম্প্রতি শুরু চেয়েছেন। করেছে তাদের হ্যাঁ, কথাই বলছি। কিন্তু ভালো লিখছে আচ্ছা। কিন্তু আমি খুবই হতাশ হচ্ছে ওভারঅল বাংলা সাহিত্য নিয়ে। এই হতাশার জায়গা আমার থেকে গেছে এই কারণে আমি খুব খুঁজি যে একটু উপন্যাস আমি পড়তে চাই, খুব অনেকক্ষণ ধরে তাড়িয়ে একটু উপন্যাস পড়তে চাই এবং সেই উপন্যাসটা পড়তে চাইছি যে আমাকে টানছে। আমি এই উপন্যাস খুঁজে পাই না, আমি খুব সারাক্ষণ খুঁজি। মানে কিন্তু ধরুন আমি যদি বিশ্ব সাহিত্যের ইংরেজি ভাষার কিংবা কলকাতার আনন্দবাজার পত্রিকার অথবা দেশ পত্রিকার কোনো একটি উপন্যাস নেই, আমি পড়তে পারি। আমার হয়তো অনেক বাঙালি লেখক আমার উপরে একটু বিরক্ত হবেন, কিন্তু আমি কাউকে খাটো করে বলছি না। আমার কাছে মনে হয় যে আমাদের এই জায়গাটা বোধহয় একটুখানি কোথাও ঢিলা পড়ে গেছে, কোথাও একটা টান রয়ে গেছে, মানে ফাঁক রয়ে গেছে, যে এই ফাঁকের মধ্যে আমি উপন্যাস খুঁজে পাচ্ছি না, গল্প খুঁজে পাই না, বা লেখাকে টেনে নেওয়ার মতো, চালিয়ে নেওয়ার মতো খুঁজে পাই না। আচ্ছা, একটা সময় 90 দশকে আপনি ফিল্ম মেকার যারা তাদের অনেক ইন্টারভিউ করেছেন, তো এখনো কি সেই ফিল্মের প্রতি আগ্রহটা রয়েছে নাকি সময়ের সাথে সাথে সেটা চলে গেছে? দেখুন, আমি সারাক্ষণ স্বপ্ন দেখি নিজে মুভি মানে সিনেমা বানাচ্ছি, এবং যখন আমি উপন্যাস লিখি বা কিছু একটা লিখি তখন মনে হয় যে এটি সিনেমাতে করলে কেমন লাগবে। যেমন ধরুন আমি গতকালই একটা লেখা লিখছিলাম, সেই লেখাটা হচ্ছে একটা নদীটা বন্ধ হয়ে যাচ্ছে, নদীটা মানুষ ময়লা ফেলতে নদীটাকে মানে করে ফেলছে, মানে দখল করে ফেলছে। নদীটা খুব ছোট শহরের একটা মানে নদী, এবং শহরের 3 দিকে গেছে, শহরের 2 দিকে নদীটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু যে দিকটা খালি আছে সেদিকটাও তো হাহাকার করছে যে আমি তাহলে পানিটা যাবে কোন দিকে, সুতরাং আমিও মরে যাব একদিন। এই যে মানে আমি 3টে নদীকে কল্পনা করছি এবং দেখছি, আমার কাছে মনে হতো সিনেমা করলে কেমন হবে, কোথা থেকে দাঁড়িয়ে নদীটাকে দেখলে, কোন ব্রিজের উপরকে আমি মানুষকে মানে ক্যামেরা নিয়ে দাঁড়ালে নদীটাকে দেখা যাবে। আমার মনে আছে যে আমি যখন ধরেন লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল হয়, একটা মানে ফিল্ম উইক হয়, অনেক দিন ধরে 7 দিন ধরে বিভিন্ন জায়গায় সিনেমা দেখানো হয়, এবং ন্যাশনাল ফিল্ম থিয়েটার বলে একটা জায়গা আছে সাউথ ব্যাংকে, সেইখানে হচ্ছে এই মানে মূল অনুষ্ঠানটা হয়। সেখানে অনেক পরিচালক আসেন, নানা দেশের পরিচালক আসেন, নানা ভাষার পরিচালক আসেন। তাদের সাথে কথা বলা, তাদের মানে বিভিন্ন সময় সাক্ষাৎকার গ্রহণ করার সুযোগ হয়েছে, এবং তারা সিনেমা কেন বানান উনি বলছেন যে আমি যা দেখি তা দেখে আমি তৃপ্ত নই। আমার মনে হয় যে আমি যা দেখাতে চাই, মানে আমি যা দেখি আমি একা দেখে শান্তি পাই না, আমি মানুষকে দেখাতে চাই, সবাইকে দেখিয়ে শান্তি। হ্যাঁ, ওই শান্তিটা বোধহয় আমারও মানে খুব মনে হয় যে আমি যদি পারতাম ওই শান্তিটা। তো ফিল্মের প্রতি আগ্রহটা কি তাদের ইন্টারভিউ নেয়ার পর থেকে নাকি উপন্যাস লেখার সময়টা থেকে এই ফিল্মের প্রতি আগ্রহটা তৈরি হয়েছে আপনার? আগ্রহ তৈরি করে দিয়েছে হচ্ছে মুভি অফ দ্য উইক। আচ্ছা, বাংলাদেশের বিটিভিতে, যখন বিটিভির যুগ ছিল, একটাই মানে টিভি চ্যানেল ছিল, তখন বিটিভিতে প্রতি সপ্তাহে একটা করে সিনেমা দেখানো হতো, আর গভীর রাতে একটা সিনেমা দেখানো হতো প্রতিদিনই। আমার মনে হয়, আমার ভুলে গেছি, দেখতাম হচ্ছে মানে সিনেমা, সাদা কালো টিভি, রঙিন টিভি বাড়িতে ছিল না, সাদা কালো টিভিতেও একটি দৃশ্যকে কত ধরনের, কতভাবে মানুষের কাছে আকর্ষণীয় করে তোলা যায়। সিনেমা বোধহয় আমাকে তখনই খুব ভাবাতো যে এই দৃশ্যটা কি করে করলো, এই দৃশ্যটার মধ্যে কি আছে, মানে পেছনে কেমন করে কাজ করলো। আমি এই প্রশ্ন কিন্তু অনেককে করেছি, যখন ইন্টারভিউ মানে নিয়েছি আমি অনেককে করেছি যে আচ্ছা ধরুন আপনি আমি এখন বসে কথা বলছি, এই দৃশ্য হয়তো খুব বেশি আকর্ষণীয় নয়, কিন্তু সিনেমাতে যখন এই দৃশ্যটাকে দেখানো হবে কি যেন একটা করে। তো শুরুটা কি হয়েছিল, একেবারেই শুরুটা কিভাবে হয়েছিল, লেখালেখির শুরুটা ছোট গল্প দিয়ে শুরু হয়েছিল, একদম শিশুতোষ পত্রিকাগুলোতে, কচিকাচার মেলাতে, মানে লেখা দিয়ে, ছোট গল্প দিয়ে শুরু হয়েছিল। আচ্ছা, একটা সময় সাংবাদিকতা করতেন, এখনো করছেন, তো সাংবাদিকতা এবং মৌলিক সাহিত্য চর্চা এই দুটোর সাথে আসলে কতটুকু সম্পৃক্ত বা ইনভলভড?
দুটো তো আসলে খুবই কানেক্টিং, মানে কানেক্টেড ব্যাপার। এই কারণে কানেক্টেড ব্যাপার যে সাংবাদিকতার চোখ দরকার একজন লেখকের ক্ষেত্রে, কারণ তাকে খুবই সূক্ষ্ম বিষয় প্রশ্ন করে করে, ওই যে বললাম যে কি, কেন বা কখন, এই যে উত্তরগুলো 6টা খুঁজতে হয়, খুঁজে বের করে এনে তারপরে তাকে একটি বড় ক্যানভাসে সেগুলোকে মানে রূপ দিতে নির্মাণ হয়। করতে হয়। সেটি আসলে খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমার আসলে আমি বলবো আমি ব্লেসড এই কারণে যে আমি সাংবাদিকতায় পড়েছি, এবং সাংবাদিকতায় পড়ে মানে সাহিত্য করছি, বা পড়ার আগের থেকে সাহিত্য শুরু করেছি। আমাকে এটাকে ঋদ্ধ করেছে, আমার সাংবাদিকতা আমার সাহিত্যকে ঋদ্ধ করেছে বলে আমি মনে করি। বাকিটা পাঠক বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। বাহ। তো পরবর্তী পরিকল্পনাটা কিভাবে করছেন? সামনে চিন্তাটা, সবারই ছোটখাটো একটা চিন্তা তো থাকে, একটা লেআউট তো থাকে। এখন তো পিএইচডির কাজ করতে হচ্ছে, অনেক রকমের ব্যাপক লেখাপড়া করতে হয়, মানে হচ্ছে। কিন্তু সেটি ছাড়াও আমি একটি বড় উপন্যাসে হাত দিয়েছি। আচ্ছা, খুবই বিশাল সময়ের স্প্যানটা খুব বড়। দেখা যাক। তো এটা কি আমরা আগামী বইমেলায় পাবো? আমি আসলে বইমেলা কেন্দ্রিক লেখক হতে চাই না, শুধুমাত্র বইমেলা নয়, বছরের অন্য যে কোনো সময় পেতে পারেন। এমন হতে পারে যে হঠাৎ করে চলে আসতে পারে। Absolutely. অনেক ভালো লাগলো কথা বলতে। আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। মানে সন্ধ্যাটা তো ভালো হয়ে গেল, মনে হয় অপূর্ব হয়ে গেল সন্ধ্যাটা। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।